আস্তে আস্তে পুরো কন্ট্রোলটা ওর মধ্যে নেওয়া হলো, নিয়ে তারপরে কি হলো, ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলো অন ইসলামিক উপায়। চর দখল করার মতো করে ইসলামী ব্যাংকের বোর্ডকে দখল করা হয়েছিল। আমি প্রথমে আপনার ব্যাংকিং নিয়ে একটু কথা বলবো, তারপরে আপনার ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 2026-এর যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেকশন 18A, সেটা সম্পর্কে বলবো, তার সুফল কুফল সম্পর্কেও। আপনি যেটা বলেছেন যে ব্যাংকিং ব্যবস্থা যদি কোনো দেশের ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেই দেশের অর্থনৈতিক অবকাঠামো ত্রুটিপূর্ণ থাকবে, এবং ইন্টারন্যাশনালি ন্যাশনালি আপনি ব্যাংকের মাধ্যমে যে লেনদেন কিংবা যে ব্যবসা বাণিজ্য সবগুলোই ক্ষতিগ্রস্ত হবে, এবং জাতি একটা খুব বিরক্তিকর অভিজ্ঞতায় অভিজ্ঞতা অর্জন করবে। ইসলামী ব্যাংক জি টোটাল ওয়ার্ল্ডে এই কনসেপশনটা আমরা যখন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ইসলামের প্রথম জামানায়, তখন ব্যাংকিং সিস্টেমটা এরকম ছিল না, কিন্তু ট্রানজ্যাকশনটা ছিল, লেনদেনটা ছিল। 1963 সালে প্রথমে মিডগামার ইসলামী ব্যাংক মিশরে ডক্টর আহমেদ আল নাজ্জার এই কনসেপ্টটা নিয়ে আসে এবং টোটাল ওয়ার্ল্ডে সুখ্যাতি লাভ করে। জি আমরা যদি বলি তারই ধারাবাহিকতায় 1983 সালে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের একটা কনসেপ্ট আসে, এবং সেই সময় এটা আজিজুল ইসলাম সাহেব এইটার হাল ধরেন, এবং প্রথম ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হন। ইসলামী ব্যাংকিংয়ে যে সমস্ত একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে গেলে যে সমস্ত আপনার নিয়ম কানুন বিধিমালা মেনে চলতে হয়, ইসলামী ব্যাংকিংয়ে সেইগুলো খুব স্ট্রিক্টলি মেনে চলে। যেরকম আপনি জানেন যে সিআরআর, এসএলআর, ক্যাপিটাল এডিকুয়েসি, আপনার মন্দ ঋণের বিপরীতে কিংবা ঋণের বিপরীতে যে সঞ্চিতি, এইগুলো নিয়ে আপনার একটা ক্যাপিটাল নিষ্কলুষভাবে স্ট্রেংথ অবস্থায় থাকতে হয়। সেইটা ইসলামী ব্যাংকিংয়ে যথাযথভাবে পরিপালন করা হয়, এবং বাংলাদেশে হতো, যার ফলে জাতি ধর্ম নির্বিশেষে ইসলামী ব্যাংকের উপরে সবাই একটা আস্থা রাখত, এবং ইসলামী ব্যাংক মানে তার পিছনে আর ফেরার কোনো দরকার হয়নি, উত্তর সমৃদ্ধি অর্জন করেছে। পরবর্তীতে দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তার নজর পড়ল ইসলামী ব্যাংকের উপরে। আমাদের ইসলামী ব্যাংকের সাথে সাথে আরও কিছু, আমরা ইসলামী ব্যাংক বলতে শুধু ইসলামী ব্যাংককে বুঝাই, কিন্তু আরও কিছু ইসলামী শরিয়া অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে আরও কয়েকটা ব্যাংক। এখানে আরেকটা জিনিস আমাকে একটু বলতে হবে, যখন কেউ কোনো ভালো ব্যবসা করে তখন কিন্তু সেইটার প্রতিদ্বন্দ্বী এবং ভেজাল তার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি দেখবেন যে হঠাৎ করে ইসলামী ব্যাংকের এই সাফল্যকে ধরার জন্যে কনভেনশনাল ব্যাংক যেগুলো আমার দেশে আছে, তারা রাতারাতি কেউ ইসলামী ব্যাংকিং উইন্ডো, কেউ ইসলামী ব্যাংকিং ডিপার্টমেন্ট এরকম খুলে বসলো। এখন এই জায়গা কিছু কিছু ব্যাংক আছে কনভেনশনাল এবং ইসলামী ব্যাংক দুইটাই কিন্তু গুলিয়ে ফেলছে। যাই হোক, আমি আর সেই দিকে যাচ্ছি না। তো যখন এইটার উপরে কালো থাবা পড়ল, তখন তারা ওয়ান ইসলামিকভাবে ইসলামী ব্যাংকে দখল করার চেষ্টা করলো। আপনার এখানে আর একটা নিডলেস টু বি মেনশন দ্যাট একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশে প্রথম এমপ্লয়মেন্ট জেনারেট করে। আচ্ছা, তাদের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে। এরপরে যখন এইটা আপনি জানেন যে চর দখল করার মতো করে ইসলামী ব্যাংকের বোর্ডকে দখল করা হয়েছিল। আমার একসময় কাজ করার সুযোগ হয়েছিল তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর অফ ইসলামী ব্যাংক আব্দুল মান্নান সাহেবের সঙ্গে। তাকে কিভাবে তুলে নিয়ে চর দখল, আমি এটা চর দখল করার মতো,
তারপরে আস্তে আস্তে সেখানে এমপ্লয়ি ঢুকানো হলো, সেইটা পুরো বোর্ডকে নিয়ন্ত্রণে নেওয়া হলো। এটা কি 2017 সালের দিকে? জি জি। আস্তে আস্তে পুরো কন্ট্রোলটা ওর মধ্যে নেওয়া হলো, নিয়ে তারপরে কি হলো, ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলো অন ইসলামিক উপায়ে। এবং ইসলামিক ব্যাংকিংয়ের যে কনসেপশন, যেটা সূরা বাকারার মধ্যে যে ব্যবসা, সেই ব্যবসার ট্রেন্ডটা কিন্তু আর থাকলো না। তারপরে ওখানে আমি শেষের দিকে দেখবেন একেবারে সেমি ফিক্সড করে দেওয়া আছে কিছু আমানতের রেট অফ ইন্টারেস্ট, কিন্তু সেখানে বলা আছে প্রফিট লস শেয়ারিং। ব্যবসার যে মুডগুলো আছে সেই মুডগুলো আর ওইভাবে কিছু করা হয় না। এরপরে যে আমানতগুলো ওখানে লোকজন রাখতেছে, কারণ হিন্দু মুসলমান আমি সবাইকে দেখছি যে ওইটা একটা আস্থার জায়গা হিসেবে ধরে নিয়ে তারা ওই জায়গায় রাখছে। এরপরে আমরা কি করছি, দেখলাম যে এটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, রেগুলেটরকে ব্যবহার করে টোটাল ফান্ডটাকে এমবেজেলমেন্ট করা হচ্ছে, তছরূপ করা হচ্ছে, এবং যত্রতত্র সেটা অপব্যবহার করা হচ্ছে। এই জায়গায় আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই অর্থ এখান থেকে কিন্তু বিভিন্ন উপায়ে সাইফন্ড হচ্ছে টু অ্যানাদার কান্ট্রিজ, অন্যান্য দেশে। রিসেন্টলি আমরা পত্রপত্রিকায় দেখছি যে ওই ফান্ড আবার বাংলাদেশে ফিরে আসতেছে এবং বিভিন্ন সন্ত্রাসে অর্থায়ন করা হচ্ছে সেটা দিয়ে, রাজনীতিতে এবং পলিটিক্যালি অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য। যাই হোক, এটা পরে আমরা এখন গেলে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে। আবার যখন আপনি রিট পিটিশন দায়ের করবেন তখন আপনাকে সিআইবি থেকে ড্রপ আউট করে দেবে। আপনি খেলাপি কুঋণের অংশীজন থাকার পরেও কিন্তু আপনি রেগুলার ঋণ গ্রহীতা হিসাবে দেখাচ্ছেন। এরকম কত আছে আল্লাহ পাকই জানে। এই অবস্থায় আমাদের এই ঋণের পরিস্থিতি আছে। এখন এই অবস্থায় আমি এদেরকে, যারা দোজ হু আর ডিফল্টার, তাদেরকে আমি এক কথায় বলতে পারি এরা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক কিছু না। কিন্তু তারা এমনভাবে তাদের সিউডোপোডিয়া মানে তাদের থাবা বিস্তার করছে, তাদেরকে বাদ দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই চিন্তা করা যাচ্ছে না, অথবা হয়তো আমাদের সরকার সেই চিন্তা করতেছে না।